ভারতকে আমরা বলতাম মডেল অফ ডেমোক্রেসি আর মডেল অফ ধর্মনিরপেক্ষ, যেটা আমরা ধর্মনিরপেক্ষ বলতে যেটা সেকুলার যেটা বুঝতাম, সেকুলার তো ইংলিশে, জি, বাংলা ধর্মনিরপেক্ষ। সেটা ইভেন আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা দেখেছি যে পুরো ভারতে একটা টলারেন্স ছিল, ঐতিহ্য ইতিহাস কোনোটাই তারা টাচ করেনি। কিন্তু ক্রমেই এই ভারত ওই ঐতিহ্য হারিয়ে ফেলছে। বিশেষ করে বাবরি মসজিদ ভাঙার পরের থেকে এই যে একটা ট্রেন্ড চলেছে যে ইন্ডিয়ার মুসলমান মানে বহিরাগত এবং বাংলাদেশি না, মানে বাংলাদেশে তো পরে আসে, মানে বহিরাগত। আমি টোটাল মুসলমানদের কথা বলছি, যে মুসলিম কারা, বাবরের ছেলে, অমুকের নাতি, এগুলো আমরা শুনছি। ইতিহাস পরিবর্তন হয়ে যাচ্ছে, নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা তো ওয়েস্ট বেঙ্গলের না, শুধু ওয়েস্ট বেঙ্গল তো মাত্র শুরু হয়েছে। কিন্তু এটা আপনি সেন্ট্রাল ইন্ডিয়ার কথা বলেন, নর্থ ইন্ডিয়ার কথা, নর্দার্ন ইন্ডিয়ার দিকে কথা বলেন, এই সব জায়গায় একটা ট্রেন্ড শুরু হয়েছে অ্যান্টি মুসলিম। এখন ইন্ডিয়াতে যে সমস্ত মুসলমানরা রয়ে গেছে পার্টিশনের পরে, তারা তো তাদের তো এইভাবে কিছু করতে পারছে না। ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় এখানে যুক্ত হয়েছে। মুসলমান অ্যান্টি মুসলিম তো আছেই, বিজেপি বা উগ্র ধর্মীয় যে সমস্ত পলিটিক্যাল লোকজন বা পলিটিক্যাল পার্টিরা যারা আছে সেটা তো আছেই, কিন্তু সেটার সাথে যুক্ত হয়েছে একটা অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইন বা এক ধরনের সেন্টিমেন্ট তৈরি, যে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি এবং বাংলাদেশে এখানে মুসলমানরা উগ্রপন্থী, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটা একটা উগ্রপন্থী সমাজ। মাঝখানে আমরা তো সেই আপনার উগ্রপন্থী হিসাবে পরিচিত হয়ে গেছিলাম আওয়ামী লীগের সময়, কারণ তখন জঙ্গি 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 করতে করতে আমরা একটা মোটামুটি জঙ্গি দেশ হয়ে গেছিলাম। দ্বিতীয় বিষয়টি আমি যেটা মনে করি, আমাদের শহীদুজ্জামান সাহেব ভালো করে বলবেন, ওখানে 20% মুসলমান আছে ওয়েস্ট বেঙ্গলে, এবং এরা বেশিরভাগই কিন্তু আমার পার্টিশনের সময় থেকে অ্যারাউন্ড বাংলাদেশ বা বর্ডারের কাছাকাছি 20 মাইল, 30 মাইল, 40 মাইল। মুর্শিদাবাদ, এ তো মুসলিম মেজরিটি ছিল এক সময়, এখন আছে। মুর্শিদাবাদ, মালদা, কারণ এগুলো ভাগ হয়েছে, তো ডিভিশন হয়েছে। আপনি মালদা, রাজশাহী, কুষ্টিয়া, এইসব জায়গায় তো ভাগ যখন হয়েছে তখন তো মুসলমানরা রয়ে গেছে ওখানে। কাজে ওই এলাকা বেল্টে মুসলিম ডেফিনেটলি আছে, এবং 20%-এর মতো ওয়েস্ট বেঙ্গলে মুসলমান। এরা ছিল ভোটার, এবং এইটা একটা রাজনৈতিক দিক আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এই ভোটাররা তৃণমূলকে 15 বছর ভোট দিয়েছে, যেটার বিরুদ্ধে বিজেপি দাঁড়িয়েছে, যে তৃণমূলের কারণে বাংলাদেশ থেকে অবৈধভাবে লোকজন আসছে, তারা ভোটার লিস্টে ভোটার হয়েছে এবং তৃণমূলকে ভোট ব্যাংক হচ্ছে তারা। যেরকম আমরা এখানে ভোট ব্যাংক বলতে আমাদের আওয়ামী লীগ হলেই মনে হয় যে হিন্দুরাই বুঝি ভোট ব্যাংক, হুইচ ইজ নট। এই বিষয়গুলো কিন্তু একটা সাইকোলজিক্যাল দুটো জিনিস, অ্যান্টি মুসলিম এবং ভোট ব্যাংক, যেটা আপনার এই এখন যে সরকারটা বিজেপি গভর্নমেন্ট এবং বিজেপি পার্টি সমর্থক ওয়েস্ট বেঙ্গলকেই তারা টার্গেট করেছিল বেশি, কারণ ওয়েস্ট বেঙ্গল মানে পার্টিশন উইথ বাংলাদেশ। তাদেরকে বলা হচ্ছে যে এরা বাংলাদেশি। প্রায় 90 লক্ষ লোককে ডিফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, তার মানে তারা এখন ভোটার লিস্টে নেই। তাদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে ইনফিল্ট্রেটর। এখন 90 লক্ষকে পাঠাবে না কতজনকে পাঠাবে উই ডোন্ট নো। এই পুশ ব্যাক শুরু হয়েছে, পুশ ইন মানে ওরা মানে পুশ ইন, দে আর পুশিং ব্যাক, নট পুশিং ইন, দে আর পুশিং ব্যাক, মানে তাদের মানে ধাক্কায় বাইর করা হচ্ছে। তো এই যে পুশ ব্যাক শুরু করছে, এখন আমরা বাংলাদেশি আমরা তো জানি না এরা বাংলাদেশে কি বাংলাদেশে না, জেনুইন অর নট, উই ডোন্ট নো। এটা নিয়ে কোনো
সরকারি পর্যায়ে কোনো আলোচনা হয়নি, কোনো ডকুমেন্ট বের করা হয়নি, কিছুই করা হয়নি। এখন কিন্তু প্রশ্ন, যাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে, তারা তো জানে তারা কোত্থেকে এসছে। ফলে তারা যখন বলে যে তারা মানে বাবার আমল থেকে, দাদার আমল থেকে ইন্ডিয়ায় থাকে, তারা ইন্ডিয়ান নাগরিক, তারা যখন বলছে, তারপরে যখন পুশ ইন বা পুশ ব্যাক, আমি আপনাকে আগে কথাটা কি বললাম, ডিফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এরা দাদার জমি, দাদার বাপের জমি আছে কিনা সেই ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন বাংলাদেশে, আমাদেরকে যদি বলেন, হ্যাঁ, তো আমাদের বাপের জমি তো বুঝলাম, দাদার বাপের জমি আমি কোথা থেকে বের করবো? রাইট। হাউ ক্যান আই মানে প্রুফ, হাউ ক্যান আই প্রুফ যে আমি বাংলাদেশে আমার দাদার বাপ এখানে ছিল কি ছিল না, তার জমি বের করো। সো আপনি যদি কাউকে বের করতে চান তাহলে নানান রকমের ফন্দি ফিকির আপনি করবেন। তো আপনি যে 90 লক্ষ ভোটার বলা হয়ে থাকে, যে 90 লাখ ভোটারদেরকে আপনি বাদ দিয়ে দিলেন, এটা ডিজাইন করলেন, ডিজাইন করে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে আসার মানে হচ্ছে যে এই ধরনের একটা সমস্যা, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সমস্যা সেই দিকে নজর না দিয়ে এই সমস্ত কিছু আপনার, মানে আপনি বলছেন পুরোটা কি ভোটের রাজনীতি? মানে এই যে পুশিং, পুরোটা একটা সাইকোলজিক্যাল এবং একটা ভোটের রাজনীতি। যেহেতু সেন্টারে জি অ্যান্টি মুসলিম একটা ভাইব চলছে, যেহেতু নর্থ ইন্ডিয়াতে একটা ব্যাপক আকারে এটা চলছে এবং বহুদিন থেকে চলছে, গত 20 বছর থেকে এটা চলছে, গুজরাটে দাঙ্গার পরের থেকে চলছে, বাবরি মসজিদ ভাঙার পরের থেকে চলছে, এমনকি তাজমহল ভাঙার উপক্রম হয়েছিল। হ্যাঁ, সমস্ত দিল্লিতে যে সমস্ত নাম ছিল সব পরিবর্তিত হয়েছে। তো এই আপনি জানেন, লেটেস্ট আমি দেখলাম যে ঔরঙ্গাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে, জি ফায়জাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে। এইগুলো ইতিহাসকে আপনি যখন টোটালি ডিনাই করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই এই পুশ ব্যাক যে হবে, এটা তো অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল যে বিজেপি আসলে পুশ ব্যাক করবে, কিন্তু এটা এখন মাত্র ওয়েস্ট বেঙ্গলে। আমাদের হচ্ছে যদি আমরা এটাকে ঠেকাতে না পারি তাহলে নর্থ থেকে হবে, ইস্ট থেকে হবে। আসাম একটা বড় কনসার্ন। আসাম একটা বড় কনসার্ন। আসাম তো অলরেডি কিছু বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে, ত্রিপুরা থেকে হবে। তো এই অবস্থা যদি হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের করণীয় কি আছে? রাইট, আমি করণীয় জায়গায় যাব, আমরা একটু আসি জনাব শাহিদুজ্জামান। আমি স্যার এই জায়গা থেকে ঠেকানোর প্রশ্নটা আমরা একটু পরে যাই, তার আগে একটা আমি লাস্ট যে কথা বলছি, দিস ইজ গ্রেভ কনসার্ন অফ বাংলাদেশ সরকার, একটা বড় ধরনের চ্যালেঞ্জ, রাইট, এটা বড় ধরনের সিকিউরিটি চ্যালেঞ্জ, এটা বড় ধরনের হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ, এবং এটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে আপনি ভারতের সাথে আপনার রিলেশনটা কি হবে বা কি হতে যাচ্ছে। রাইট, ওইটা একটা বড় কনসার্ন। জনাব শাহিদুজ্জামান, গত 5 জুন দিল্লিতে সাপ্তাহিক যে ব্রিফিং করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি এখানে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বলেছেন যে তারা শুধুমাত্র বাংলাদেশি এটাকে বিবেচনায় রাখছে না, তার দেশে বিদেশি নাগরিক যারা, প্রত্যেকের ক্ষেত্রেই তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে তার স্টেটমেন্ট। এখন এরপরে আপনি যদি খেয়াল থাকে, গত বছর কিন্তু মে মাসের দিকে, গত বছর এই সময় কাছাকাছি সময় প্রচুর পরিমাণে পুশ ইন হয়েছিল, মানে ওখান থেকে পুশ ইন হয়েছিল, মানে বাংলাদেশে পুশ ইন হয়েছিল। তার মধ্যে জাতিসংঘের নিবন্ধিত যে ক্যাম্প ইন্ডিয়ায়, সেখানে নিবন্ধিত কয়েকজন লোককে ঢুকানো হয়েছিল। তার মানে এই যে তখন ওনারা ক্ষমতায় ছিলেন, ইন্টারিম গভর্নমেন্ট। তো এই টোটাল এইটা আমি জানি না স্যার, যেরকম বলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কোথায় যাবে, এটা কি ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে এক ধরনের চাপে রাখার একটা কৌশল? যে ধরেন 24-এর অভ্যুত্থানের পরে ভারতের সঙ্গে সম্পর্কতে একটা অবনতি তো হয়েছেই, নানা কারণেই হয়েছে, তো সেটা কি বাংলাদেশকে চাপে রাখার একটা কৌশল এটা, নাকি তার অভ্যন্তরীণ পলিটিক্সটা মূলত? দেখেন, বাংলাদেশকে চাপে রাখা এটা তো অনেক আগে থেকেই ছিল। গত 2-3 বছর ধরে যখন শেখ হাসিনার গভর্নমেন্ট দুর্বল হয়ে যাচ্ছিল, তখন থেকেই কিন্তু বাংলাদেশকে ভারত এমনভাবে চাপে রেখেছে যাতে হাসিনার বিপক্ষে যে আন্দোলনটা গড়ে উঠছিল সেটা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠে। ভারতীয় গোয়েন্দা বাহিনী অত্যন্ত শক্তিশালী তৎপরতা প্রদর্শন করেছে, তারা প্রচুর সমর্থক জোগাড় করেছে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে। এগুলো ঠিক শেখ হাসিনার রেজিমের শেষের দিকেই শুরু হয়েছিল। আর আভ্যন্তরীণ যে আপনি রাজনীতির কথা বলছেন,
তাও না, সেই স্টেজও পার হয়ে আসছে। আভ্যন্তরীণ রাজনীতির চেয়ে আরও বড় কথা হচ্ছে যে আপনি দেখেন এই যে ইলেকশন হয়ে গেল পশ্চিমবঙ্গে, বিজেপির জয় হলো, আসামে অলরেডি বিজেপি গভর্নমেন্ট আগে থেকে ছিল, এবং এই পশ্চিমবঙ্গে বিজয় অর্জন করার জন্য বিশাল আকারে ব্লু প্রিন্টও তৈরি করা হয়েছিল। মমতা ব্যানার্জির যে আক্ষেপ, সেখানে কিছুটা সত্যতা রয়েছে, যে এখানে আপনি এই যে 90 লক্ষ লোক ডিফ্র্যাঞ্চাইজড, এখানেই তো দেখা যায় যে বাংলাদেশের থেকে আমরা যেটা চিন্তা করছিলাম যে মমতা ব্যানার্জি হয়তো আবার ফিরে আসবে, এবং মমতা ব্যানার্জি নিজেও চিন্তা করছিল সেইভাবে, কিন্তু তৃণমূলের যে করুণ পরাজয় ঘটলো, এটা এমনিতেই ঘটেনি, এটা একেবারে ব্লু প্রিন্ট করে মানুষ ভোটার লিস্ট থেকে বের করে। পুরো ব্যাপারটা এমন যে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এখন বাংলাদেশের জন্য ভারত একটা অস্তিত্বজনিত সংকট সৃষ্টি করেছে, এক্সিস্টেন্সিয়াল প্রবলেম বলতে আমরা যা বুঝি। কেননা তাদের অত্যন্ত স্বনামধন্য কিছু লেখক, ভারত কার্নাড, আপনি হয়তো নাম শুনেছেন, ভারত কার্নাড 80-র দশকে একবার এসেছিল এবং আমার পাশেই বসেছিল একটা বিশ্বের কনফারেন্সে। সেই ভারত কার্নাড এখন প্রবীণ একজন অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ, তিনি বলছেন যে বাংলাদেশের রংপুর ক্রয় করতে চান তারা, দামও অফার করেছে, এবং তাতে শিলিগুড়ির করিডোরের যে প্রবলেম সেটা স্থায়ীভাবে সলভড হয়ে যাবে। শিলিগুড়ি করিডোর একেবারে আপনার 100 কিলোমিটারেরও বেশি চড়া হয়ে গেলে এবং এটা তারা যদি বাংলাদেশ না মেনে নেয় তাহলে তারা সামরিক শক্তি ব্যবহার করবে। সো এই যে এইসব উক্তি, তারপর অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর শক্তি পাওয়ারফুল অফিসার, তারা একেবারে ম্যাপ এঁকে দেখাচ্ছে যে কিভাবে ফেনী অঞ্চলটা আর এই চিকেন স্নেক তাদের অবশ্যই প্রয়োজন। তো এই যে ভারত যে এতখানি ঔদ্ধত্য প্রদর্শন করছে, এটা কিভাবে করছে? এই যে 16 বছরের হাসিনা শাসনের পরিণতি, এবং এই জন্য তারা অনেক সিস্টেম্যাটিক্যালি প্ল্যান করে আসছে যে যখনই পশ্চিমবঙ্গে ইলেকশন হবে তখনই তারা এই পুশিন মানে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এটা যে কতখানি তার ভারতীয় পররাষ্ট্র নীতির যে আপনার ব্যর্থতা, চরম তাদের যে ভবিষ্যতে ভারতকে যে কী ধরনের বিশ্বব্যাপী আইসোলেশনে ফেলছে, সেটা কিন্তু এই মোদি গভর্নমেন্ট রিয়েলাইজ করেনি। তাদের এই যে অমিত শাহ বলেন, জয়শঙ্কর বলেন, তারপর ওই যে অমিত দোভাল বলেন, এই ট্রায়ো এবং এদের যে সংঘবদ্ধ শক্তি, এরা একেবারেই কিন্তু বিশ্ব রাজনীতির পরিবর্তনগুলো, তারপর এই যে মিডিয়ার পাওয়ারফুল অ্যাবিলিটি টু ক্যাপচার অল দিস ইন্ডিয়ান মিসগিভিংস, মিথ্যাচার, বিশ্বের চরম মানে মিথ্যাচারে ভুক্ত প্রোপাগ্যান্ডা প্রক্রিয়া হচ্ছে একমাত্র ভারতের। এই জিনিসটা যখন একেবারে মানে থ্রু দ্য আর্ট অফ আপনার এই যে মিডিয়া, ভিজুয়াল মিডিয়ায় সমস্ত কিছু তুলে আসছে। আজকে এই যে বাংলাদেশ বর্ডারে তারা যা করছে, বিসিএসএফ ঢুকে যাচ্ছে, এভরিথিং ইজ অন ক্যামেরা। এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এমনকি এই যে রাশিয়া ও আমাদের যে আফ্রো-এশিয়ান কান্ট্রিজগুলো, দে হ্যাভ ইট অল অন রেকর্ড। এবং বাংলাদেশ এদিক থেকে আমার মনে হয় উই আর ফরচুনেট যে এন্টায়ার ওয়ার্ল্ড ইজ সিইং দ্য ইন্ডিয়ান রোল। এই যে মোদির যে বিশেষভাবে যে একটা টেররিস্ট ফরেন পলিসি অ্যাপ্রোচ, যা কিনা ভারত মোদি ইন্ডিয়াকে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরাসরি এখন ভারতকে পরিহার করেছে। এই যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ইন্ডো শব্দটা বাদ পড়ে গেছে, প্যাসিফিক কোয়াডে ভারতের কোনো প্রভাব নাই। এর কারণ হচ্ছে যে ভারত বিশ্বাসঘাতকতা করেছে। ভারত বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে, একটা স্বাভাবিক সম্পর্ক যেখানে ছিল সেখানে তারা ইসরায়েলের পক্ষে যে চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে বাংলাদেশ নেইবার, যেখানে ভারত ইসরায়েলের পক্ষে গেলে আমেরিকা ভারতের উপরে কেন খেপবে? না, ইসরায়েলের পক্ষ যাওয়া তো একমাত্র আমেরিকার উদ্দেশ্য না। আমেরিকা ইজ এ সুপার পাওয়ার, গ্লোবাল পাওয়ার। ইসরায়েলের পক্ষে থাকাটা সেটা আমেরিকার স্বার্থে যতটুকু ব্যবহার করতে পারছে আমেরিকা করছে। আরও বৃহত্তর আমেরিকান স্বার্থ হচ্ছে যে ভারত উপযুক্ত সামরিক সমর্থন দিচ্ছে না আমেরিকান প্রেজেন্স ইন দ্য ইন্ডিয়ান ওশনকে। ভারত
দুই দিকে হিপোক্রেসি করছে। একদিকে সে ইসরায়েলের পক্ষে যাচ্ছে, আবার আরেকদিকে ইরানকেও আশ্বাস দিচ্ছে যে আমরা তোমাদের সাথে সব ঠিক করে যায় না। এই সুযোগে একটা পয়েন্টে ইসরায়েল ভারতকে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা ইরানের সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলো। তখনই ভারত রিয়েলাইজ যে হায় হায় এখন কি করব, এখন তো আমাদের ইরানও গেল, ইসরায়েলও গেল। সুতরাং অন দ্য হোল আপনি যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ভারত। আপনি ওই রাশিয়ার কথা যদি দেখেন, আমার মনে হয় আলোচনাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। আমরা পুশিনের মধ্যেই থাকবো, একটা বিরতি নিয়ে আসছি আবার আপনার কাছে। বিশেষ করে আমরা যেটা বুঝবার চেষ্টা করবো, গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে এখন যা হচ্ছে এটা দুই দেশকেই আলোচনার মধ্যে সমাধান করতে হবে, মানে সেই জায়গাটা আমরা একটু ফোকাস করতে হবে। একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, কঠিন কথা সহজে সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান। আমরা আজকে কথা বলছি মূলত পুশ ইন নিয়ে, যেটা ভারতের ভাষায় পুশ ব্যাক, অর্থাৎ তারা মনে করে যে বাংলাদেশিদেরকে তারা ঠেলে দিচ্ছে। জনাব সাখাওয়াত হোসেন, একটা বিষয় ধরেন, যাদেরকে বিগত দিনে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে, অনেকে হয়তো বাংলাদেশেরই মানুষ, আবার কেউ কেউ হয়তো বাংলাদেশের মানুষ নন, এটা প্রমাণ করা যায়নি। কিন্তু গত বছরেও বা তারও আগে যেসব মানুষকে পুশ ইন করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, এদের পরিণতিটা আমরা আসলে জানি না। এরা কি মানে বাংলাদেশের মূল স্রোতে মিশে গেল, বা এই যেই ফ্যামিলির বলে বলা হচ্ছিল এই লোকগুলো সেই ফ্যামিলিতে যুক্ত হতে পারলো কিনা, এটা একটা হিউম্যান কোশ্চেন যে এদের পরিণতিটা কি হয়। এক, দুই, এখন যে মানুষগুলো শূন্যরেখায় আছেন ওনাদের দায়িত্বটা সেটা কাদের? এই যে লোকগুলো 5 দিন ধরে 4 দিন ধরে শূন্যরেখায় বসবাস করছেন, এইখানে জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের কোনো রোল আছে কিনা? দেখেন, এটা খুবই একটা মানবতার বিষয়। এদের অনেকে আমি পড়েছি, পত্রিকা পড়েছি এবং অনেকে স্টেটমেন্টও পড়েছি যে তাদের কাছে সব কিছু আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে ভারতের নাগরিক হিসেবে যা যা প্রমাণ করা সবই আছে। হ্যাঁ, এখন আমি যেটা বললাম, আচ্ছা তোমার দাদার জমি আছে বা বাপের আছে জমি, দাদার আছে, তো দেখো দাদার বাপেরটা, সবার তো জমি নাও থাকতে পারে। এখন যদি বলা হয় যে ভারতে 140 কোটি মানুষ, 42 কোটি মানুষ আছে, 142 কোটি লোককে যদি ধরা হয় যে তোমার জমি আছে কিনা, ইন্ডিয়াতে তো মানুষ আছে না, মানুষ আছে না। এটা হচ্ছে কি অ্যাটিটিউডের ব্যাপার, নাথিং এলস। ইন্ডিয়ান এই অ্যাটিটিউডের কারণে ইন্ডিয়া যা করছে এখন, শুধু যে বাংলাদেশে তা নয়, পাকিস্তানের সাথে অতটা পারে না। পাকিস্তানের সাথে বেশি হচ্ছে পাঞ্জাব, এইদিকে আপনার সিন্ধ, অতটা পারবে না, কিন্তু পারবে আমাদের সাথে, কারণ আমরা ছোটোখাটো দেশ, ছোট দেশ, চারিদিক থেকে ইন্ডিয়ার দ্বারা বেষ্টিত, প্লাস উই আর উইকার কান্ট্রি, এতে কোনো সন্দেহ নেই। আমরা সামরিকভাবে বা অন্যান্যভাবে আন্তর্জাতিকভাবেও আমরা এখনও তো একটু পরিচিতি লাভ করতে পারবো, বাট অ্যাকচুয়ালি আমাদের যে উই আর উইকার, এবং ইন্ডিয়া বারবার এই কথাটা বলতে হয়, আমরা উড়াই দেবো, ফুৎকারে উড়িয়ে দেবো। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, আমাদের দেশের ভিতরে আপনি দেখবেন যে ওই একতাটা নাই, যে আপনি আজকে ভারতের সম্বন্ধে দুটো কথা বলবেন, আপনার বিরুদ্ধে 5 জন দাঁড়িয়ে যাবে, এই তারা আমাদেরকে 71-এ এটা করেছিল, 71-এ ওটা করেছিল। এখন 71-এ করেছিল, এরকম অনেক দেশ আছে যারা অন্য দেশকে হেল্প করেছিল। ফর এক্সাম্পল, ফ্রান্স আমেরিকান বিপ্লবের সময়, যেটা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফ্রান্স আমেরিকাকে হেল্প করেছে। ব্রিটেন ওয়াজ এগেনস্ট। তো ব্রিটেনের সাথে কি এখন আমেরিকার সেই রিলেশনশিপ আছে? আগের সেই তিক্ততা আছে, সেই তিক্ততা শেষ হয়ে গেছে, যাক পরে। এখন আমাদের এখানে ব্যাপারটা হলো কি, যে আমাদেরকে একটা দেশ তারও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুতে হেল্প করেছে, এখন তো পরিষ্কার, এখন তো তাদের লেখকরাই বলছে হেল্প করেছে, ভালো, আমরা গ্র্যাটিটিউড ডেফিনেটলি দেখাবো। বাট তার মানে এই না যে আমাদের উপরে যা খুশি তাই আপনি করবেন, আপনি কেটে নেবেন, এটা আপনি ফেনি কেটে দেবেন, মানে এটাকে আপনি মুখে দিয়ে বললেন হয়ে গেল। তাদের দেশের কেউ বলেন, এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে দৃষ্টিটা বলেন নাই, সরকার তো বলেন। যে সমস্ত লোকজনের কথা আমরা শুনি, যাদের কথা শুনি, তাহলে আমাদের এখানে একটা স্টুডেন্ট লিডার বলছিল 7 সিস্টারের কথা। হ্যাঁ,
এটা নিয়ে কি তাদের সরকারি পর্যায়ের কথা ওঠেনি? তখন তো আমরা ছিলাম, আপনাদের সরকারের সময় ওটা নিয়ে তারা সম্পর্ক খারাপ করেনি, সম্পর্ক খারাপ করেছে। আমাদের দেশে এক ধরনের স্বৈরতন্ত্র ছিল, তারা পালিয়ে গেছে, সেটা নিয়ে তারা রিলেশনটা খারাপ করেছে। আমরা বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ করেছে, মারামারি করেছে, আমাদের কোনো কাশ্মীর ইস্যু আছে যে বছরের পর বছর আমাদের তাদের সাথে একটা 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 আপনার কনফ্লিক্ট চলছে? নো। দি অ্যাটিটিউড, মানে এখন যারা ক্ষমতায় আছেন ভারতের, আমি ভারতের মানুষের কথা বলছি না, এখন যারা ক্ষমতায় আছেন তাদের অনেকের ভিতরে অ্যাটিটিউডটা হচ্ছে যে টক অখণ্ড ভারত। আপনি যেটা বলছেন, আপনি বলেন ডাইগ্রেস করা নয়। হোয়াট ওয়াজ দ্য এইম অফ, এখন পর্যন্ত ইসরায়েলের এইমটা কি? ইসরায়েলের এইমটা হচ্ছে ফোরাত নদী পর্যন্ত দখল করা, যেটাকে বৃহত্তর ইসরায়েলের কথা বলে। তার এগেনস্টে একমাত্র ইরান ছাড়া আর কোনো পাওয়ার দাঁড়ানোর মতো অবস্থা নেই। সো দে নো ইট ভেরি ওয়েল। ইরানকে ধ্বংস করলে ইসরায়েল ওটা করতে পারবে। ইন্ডিয়া কি বললো, মানে আমি জানি না, উচ্চ পর্যায় থেকে বলে নেই, পত্রপত্রিকায় লেখালেখিতে হলো ইসরায়েল যদি বড় ইসরায়েল করতে পারে তাহলে ভারত মাথা, অখণ্ড ভারত তৈরি হবে। কারণ অখণ্ড ভারত কোন পর্যন্ত যাবে? ইনক্লুডিং মিয়ানমার থেকে শুরু করে সম্পূর্ণ অখণ্ড ভারত হবে। এ তো এখনও বলছে আপনার অনেক প্রাক্তন সৈনিকরা কথা বলছে, প্রাক্তন জেনারেলরা কথা বলছে, এবং তাদের যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে তারা কথা বলছে। তো এই সমস্ত কথাবার্তা আপনি যখন বলেন তখন তো আপনি গুড নেইবারলি রিলেশন রাখছেন না আপনি এখানে। এই যদি অবস্থা হয় তাহলে এখন যেই অবস্থাটা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র উনিও বলছেন যে বাংলাদেশ ভারতকে আলোচনার মধ্য দিয়ে কোনো আলোচনা তো করেনি। আলোচনা যে আপনি করবেন, আপনি আলোচনা যে করবেন আমার সাথে, আমাকে তো বলবেন তোমার 90 লক্ষ লোক আছে, ওকে, বা 1 কোটি লোক আছে, হোয়াট ইজ দ্য প্রুফ? আপনি তখন ডকুমেন্ট বের করতে হবে। আপনি যখন আলোচনা বসবেন তখন এটা বায়োলেটারাল আলোচনা হবে না, তখন তো ইন্টারন্যাশনাল আলোচনা চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্য কোনো আলোচনা তারা করতে চায় না, তারা গায়ের জোরে করতে চায় এটা। এবং গায়ের জোরে যদি করতে চায় তাহলে একটা কথা আমি বলি যে আজকের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আপনি দেখেন সীমান্তে কি কয়জন বিজিবি দাঁড়ায়? সাধারণ মানুষ দাঁড়ায়। তার মানে ভারতের বা পশ্চিমবঙ্গ যদি বলি, পশ্চিমবঙ্গের নতুন সরকারের চিন্তা করা উচিত যে আপনি বাংলাদেশে পুশ করবেন, 5 জন বিজিবি দাঁড়িয়ে বন্ধ করবে তা নয়, বিজিবির পিছনে মানুষ ধাওয়া করছে। কাজেই একটা গুড নেইবারলি রিলেশনশিপ, যেটা বারবার বলা হচ্ছে আপনারা করতে চাচ্ছেন, ছোট দেশগুলোর সাথে, ছোট নেইবারদের সাথে ভালো থাকতে চান, বাট এটা ভালো থাকার কথা নয়। আপনার নিজের প্রবলেমটাকে সেটা আরেকজনের ঘাড়ে চাপাচ্ছেন। আপনি 90 লক্ষ লোককে ভোট দিতে দিলেন না, যেহেতু একটা পলিটিক্যাল ডিভিশনের কারণে। এখন সেখান থেকে আপনি জাস্টিফাই করছেন যে এদের বেশিরভাগ মুসলমান, এদের বেশিরভাগ বাংলাদেশ এখান থেকে গেছে। রাইট। এই জায়গাতে জনাব শাহিদুজ্জামান একটা বিষয়, পুশিনের সংকটটা বা সমস্যাটা যেই অবস্থানে এখন, এটা কি মানে প্রধানমন্ত্রী আলোচনার পর্যায়ে গেছে? আপনার কি মনে হয় যে এটা নিয়ে এখন আমাদের প্রধানমন্ত্রীর সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলা উচিত, কিংবা এই ইস্যুটাকে ডিল করবার জন্য যেই ধরনের কূটনীতি প্রয়োজন সেটা আপনি দেখছেন আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে? দেখুন, এই ব্যাপারে প্রধানমন্ত্রী যাওয়ার মতো বাস্তবতা ভারত রাখেনি। ভারত ইচ্ছাকৃতভাবেই, যেটা আমার মনে হয় আমি আগে বলতে চাচ্ছিলাম, যে ভারত ইচ্ছাকৃতভাবেই, এই যে অমিত শাহ হোম মিনিস্টার, সে এত শক্তিশালী, সে কিন্তু ভারতের পররাষ্ট্র নীতির যে একটা সভ্য আচরণ সেটা সম্পর্কে মোটেও অনুগত নয়। এবং তারই এটা ধারণা যে এইভাবে পুশিন স্থায়ী সমাধান করবে, পরে বিজেপির দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকাকে নিশ্চিত করবে। কাজেই এই যে প্রাইম মিনিস্টারের যে ডায়লগের কথা যেটা আপনি সাজেস্ট করছেন, সেরকম বাস্তবতা অমিত শাহ হতে দেয়নি, নরেন্দ্র মোদীও সেটা চায়নি। আর সেখানে মাঝখানে শুভেন্দু মিত্র অধিকারী, আমার মনে হয় সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। কারণ একটা স্বাভাবিক মানুষ কখনো বলতে পারে না পাশের রাষ্ট্রকে যে এটা অবৈধ সরকার, হাসিনা বীর দর্পে ফেরত যাবে। ও মুখ্যমন্ত্রী ইলেক্টেড হওয়ার পরেও হি ডিড নট উইথড্র হিজ ওয়ার্ডস। হ্যাঁ, কাজেই এখানে ভারত কোনো সুযোগই রাখে নেই বাংলাদেশের একটা মানে স্বাভাবিক প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ডায়ালগ হবার। এবং আমি